মাননীয় সদস্যবৃন্দ, এখন এখন মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার দীপু মনি আপনাকে 300 বিধিতে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় পররাষ্ট্রমন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। রাজনীতির জগতে আমার সক্রিয় পদচারণা প্রায় 3 দশক হতে চলল, কিন্তু এই সংসদে আমি একজন নবীন সদস্য। এই প্রথমবার সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম, প্রথমবার এই জয়ী হয়েছি। আমি সবার কাছে কৃতজ্ঞ এবং এই সংসদকে যেভাবে দেখতে চাই, জনগণ যেভাবে দেখতে চায়, আজকে আমরা তার থেকে ভিন্ন কিছু দেখেছি। মাননীয় স্পিকার, আমি একটি রাজনৈতিক ঐতিহ্যের ধারাবাহিকতার একজন অংশীদার। এই রাজনৈতিক ঐতিহ্যের ধারাবাহিকতার কথা যদি বলি, আমাকে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের কথা বলতে হবে, আমাকে সুভাষচন্দ্র বোসের কথা বলতে হবে, আমাকে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর কথা বলতে হবে, আমাকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা বলতে হবে। সেই রাজনীতির ধারাবাহিকতায় আজকে এই দেশ শেখ হাসিনাকে পেয়েছে। এই সংসদ মানুষের অধিকারের নিশ্চয়তা বিধানের জায়গা। এই সংসদ রাজনীতির কেন্দ্রবিন্দু। যে রাজনীতি দেশ সেবার, যে রাজনীতি জনসেবার। এই সংসদ সেই জনমুখী কল্যাণমুখী রাজনীতি চর্চার কেন্দ্রবিন্দু। এই সংসদে আজকে আমরা যা শুনলাম এবং যা দেখলাম, তা শুধু মানুষকে হতাশ এবং বেদনার্তই করবে না, রাজনীতি বিমুখও করে ফেলতে পারে। মাননীয় স্পিকার, যে ভাষা, যে কথা এমনকি হয়তো বা কোনো নিষিদ্ধ পল্লীতেও মানায় না, তা এ সংসদে। এবং আমি এই বক্তব্যের মধ্য দিয়ে যারা নিষিদ্ধ পল্লীতে যেই নারীরা থাকেন, আমি কোনো মতেই তাদেরকে কোনোভাবে অবমাননা করতে চাই না মাননীয় স্পিকার, কিন্তু তাদের যে পরিবেশের যে অবস্থাটি থাকে, যেই পরিবেশের তারা শিকার হন, সেই পরিবেশের মধ্যেও যে ভাষা, যে কথা মানায় না, আজকে এই সংসদে তা উচ্চারিত হয়েছে অবলীলাক্রমে। মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, আপনি এখন 300 বিধিতে চলে যান। মাননীয় স্পিকার, আমি আরো গভীর এবং হতাশা এবং বেদনায় আমি বলবো আমার হৃদয় নিমজ্জিত হয়েছে এবং আমি লজ্জায় অবনত বোধ করেছি যখন দেখেছি এই অত্যন্ত কুরুচিপূর্ণ, অশ্লীল, অশ্রাব্য বক্তব্যকে আমাদের মাননীয় বিরোধী দলীয় নেত্রী টেবিল চাপড়ে স্বাগত জানিয়েছেন এবং উৎসাহিত করেছেন। যেভাবে আজকে এই সংসদকে কলুষিত করা হলো জনপ্রতিনিধিত্বের, মাননীয় স্পিকার, আমি যে অত্যন্ত একটি সুসংবাদ আজকে জাতির সঙ্গে ভাগ করে নেবার জন্য আমি এখানে দাঁড়িয়েছি। স্পিকার, বাংলাদেশের স্বাধীনতার পরে আমাদের অনেক অর্জন আছে, কিন্তু যে অর্জনটির কথা নিয়ে আজকে আমি দাঁড়িয়েছি মাননীয় স্পিকার, আজকে বাংলাদেশের 16 কোটি মানুষ সেই সুসংবাদটি শুনতে চায়। একজন সংসদ সদস্য হিসেবে সেই সুসংবাদটি জাতির সঙ্গে ভাগ করে নেবার আগ মুহূর্তে যে গভীর বেদনায় একজন সংসদ সদস্য হিসেবে, রাজনীতির একজন কর্মী হিসেবে আমি নিমজ্জিত হয়েছি, সে বেদনার কথা মাননীয় স্পিকার আপনাকে আমি জানাতে চাই। মাননীয় স্পিকার, জনপ্রতিনিধিত্বের এটি পীঠস্থান। এই পীঠস্থানকে কুৎসিত বাক্যমালায় যারা জর্জরিত করলো, দূষিত করলো, তার মাধ্যমে যারা জনগণকে অপমান করলো, সেটি কিন্তু রাজনীতির সুষ্ঠু ধারার বিকাশের পথে কখনোই সহায়ক হতে পারে না। এটি ধ্বংসের পথ। আমি জানি না তারা কোন খেলায় নেমেছেন, কিন্তু তাদেরকে বলবো এই ধ্বংস জাতি মেনে নেবে না, এই ধ্বংসের পথ জাতি প্রত্যাখ্যান করবে। আপনি আপনার মূল 300 বিধির বক্তব্য। মাননীয় স্পিকার, বঙ্গোপসাগরের জলরাশি এবং এর তলদেশে অবস্থিত নানাবিধ সম্পদ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে যুগান্তকারী ভূমিকা পালন করতে সক্ষম
এই উপলব্ধি থেকেই স্বাধীনতার অব্যবহিত পর থেকেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমুদ্র সম্পদের ওপর এদেশের জনগণের সার্বভৌম অধিকার প্রতিষ্ঠার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন এবং দ্বিপাক্ষিক, বহুপাক্ষিক এবং সর্বোপরি আন্তর্জাতিক আইনের আওতায় এ সংক্রান্ত যাবতীয় অনিষ্পন্ন সমস্যা সমাধানে বাস্তবসম্মত ও সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করেছিলেন। স্বাধীনতার মাত্র ৩ বছরের মধ্যেই ১৯৭৪ সালেই আমরা এই অঞ্চলের প্রথম দেশ হিসেবে পার্লামেন্টে দি টেরিটোরিয়াল ওয়াটার্স অ্যান্ড ম্যারিটাইম জোনস অ্যাক্ট শীর্ষক একটি পূর্ণাঙ্গ আইন পাশ করেছিলাম। উক্ত আইনের মাধ্যমে আমরা পেয়েছিলাম একটা স্টেট বেসলাইন আমরা ঘোষণা করেছি। মাননীয় স্পিকার, এখানে আমাদের তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে কিছুটা হয়তো বুঝতে সহায়ক হবে, কারণ বিষয়টি কিছুটা টেকনিক্যাল। আমি যত সহজভাবে এটি উপস্থাপন করা সম্ভব আমি চেষ্টা করব মাননীয় স্পিকার। সেই আইনের মাধ্যমে আমরা একটি স্টেট বেসলাইন ঘোষণা করেছি, 200 নটিক্যাল মাইল অর্থনৈতিক এলাকা ঘোষণা করেছি। এ প্রসঙ্গে বলতে চাই যে সে সময় কিন্তু অর্থনৈতিক এলাকার কোনো ধারণাই আন্তর্জাতিক আইনে তখনও প্রতিষ্ঠিত হয়নি। আর সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রতিবেশী রাষ্ট্র ভারত ও মিয়ানমারের সাথে সীমানা নির্ধারণে দ্বিপাক্ষিক আলোচনাও ১৯৭৪ সালেই শুরু করা হয়েছিল। দ্বিপাক্ষিক আলোচনা শুরুর পর দ্বিতীয় দফাতেই আমরা মিয়ানমার অর্থাৎ তৎকালীন বার্মার সাথে 12 নটিক্যাল মাইল টেরিটোরিয়াল সিতে আমাদের সীমানা নির্ধারণ করতে সক্ষম হয়েছিলাম। ইতোমধ্যে ১৯৭৩ সাল থেকে জাতিসংঘে আন্তর্জাতিক সমুদ্র আইন বিষয়ক আলোচনা শুরু হয়। প্রায় 10 বছর আলোচনার পর ১৯৮২ সালে জাতিসংঘ সমুদ্র আইন কনভেনশন গৃহীত হয়। দুঃখজনকভাবে হলেও ১৯৭৪ সালে বাংলাদেশ ঘোষিত বেসলাইন পরবর্তী সরকারগুলো জাতিসংঘ সমুদ্র আইন কনভেনশনে সংযোজন করতে ব্যর্থ হয়। শুধু তাই নয়, ১৯৮২ সালে গৃহীত এই কনভেনশন অনুস্বাক্ষরের বিষয়েও পরবর্তী সরকারগুলো চরম অবহেলা প্রদর্শন করে। পরবর্তীতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ২১ বছর পর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণের পর এই কনভেনশন অনুস্বাক্ষরের উদ্যোগ নেন। ১৯৯৬ থেকে ২০০১ মেয়াদী আওয়ামী লীগ সরকারের সর্বশেষ মন্ত্রিসভা বৈঠকে আনক্লস অনুস্বাক্ষরের সিদ্ধান্ত অনুমোদিত হয় এবং বাংলাদেশ অবশেষে আনক্লসের সদস্য রাষ্ট্রে পরিণত হয়। এদিকে প্রতিবেশী রাষ্ট্র ভারত ও মিয়ানমার ১৯৯৪ সালেই আনক্লসের সদস্যপদ গ্রহণ করে। ২০০১ সালে আনক্লস অনুস্বাক্ষরের পর 10 বছরের মধ্যেই অর্থাৎ ২০১১ সালের ২৬শে জুলাই নাগাদ বাংলাদেশের মহীসোপানের দাবি জাতিসংঘে পেশ করার কথা। কিন্তু দুঃখজনকভাবে এ দাবি প্রতিষ্ঠার জন্য যে সকল সাইজমিক ও ব্যাথিমেট্রিক উপাত্ত সংগ্রহ করা প্রয়োজন ছিল সেগুলো সংগ্রহের বিষয়ে বিগত সরকারগুলো কোনো উদ্যোগই নেয়নি। আমাদের সরকার দায়িত্ব গ্রহণের পর ২০১০ সালের মার্চ মাসে বঙ্গোপসাগরে প্রথমবারের মতো নিজস্ব অর্থায়নে একটি সাইজমিক জরিপ সম্পাদন করে। এ বিষয়ে উল্লেখ না করলেই নয়, বঙ্গোপসাগরের সাইজমিক জরিপ সম্পাদনের মৌসুম ডিসেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত। অতএব ২০১০ সালে এই সাইজমিক জরিপ সম্পাদন করা না হলে আমরা সময় মতো আমাদের দাবি উপস্থাপন করতেই ব্যর্থ হতাম। এছাড়া দাবির জন্য আরও প্রয়োজন ছিল ব্যাথিমেট্রিক উপাত্ত। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশ নৌবাহিনীর বহরে বিএনএস অনুসন্ধান নামে একটি অত্যাধুনিক জরিপ জাহাজ সংযোজন করেন। নৌবাহিনী তার নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে বঙ্গোপসাগরের ব্যাথিমেট্রিক প্রোফাইল তৈরি করে। অতঃপর সময়সীমার ৫ মাস আগেই সরকার এ বিষয়ে সকল কাজ সম্পন্ন করে এবং ২০১১ সালের ২৫ ফেব্রুয়ারি উপকূল থেকে ৩৮০ থেকে ৪৬০ নটিক্যাল মাইল অবধি বিশাল এলাকায় বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠার জন্য জাতিসংঘের কাছে এ বিষয়ক অবস্থানপত্র পেশ করে। বঙ্গোপসাগরে তেল গ্যাস অনুসন্ধানের জন্য আমাদের পূর্ববর্তী সরকার ২৮টি অফশোর ব্লক ঘোষণা করে। সমুদ্র সীমা নির্ধারণ না করেই এ ধরনের হঠকারী পদক্ষেপ আমাদের জন্য কতটা আত্মঘাতী হয়েছে তা আপনারা সকলেই জানেন। একতরফাভাবে বাংলাদেশ ২০০ নটিক্যাল মাইল অবধি ব্লক ঘোষণা করেছে। অন্যদিকে আপনারা লক্ষ্য করবেন এই ম্যাপের দিকে তাকালেই
যে পূর্ব দিকের ব্লকগুলো ক্ষেত্র বিশেষে 30 থেকে 122 নটিক্যাল মাইলের মধ্যেই মিয়ানমারের সমুদ্র এলাকাকে সীমাবদ্ধ করে দিয়েছে। মাননীয় স্পিকার, আমাদের সংবিধানে আমাদের যে ঘোষণাগুলো আছে শান্তিপূর্ণ সহাবস্থানের, সহযোগিতার, আন্তর্জাতিক ক্ষেত্রে সহযোগিতার, তার কোন নীতি মেনে এই কাজটি করা হয়েছিল? আমার ন্যায্য দাবি আমি চাইব অন্যের ন্যায্য দাবিকে দূর করে দিয়ে, অন্যের ন্যায্যতার দাবিকে দূরে ঠেলে দিয়ে, তা তো হয় না। আমার ন্যায্য দাবি যেমন আমি চাই আমার প্রতিবেশীর দাবি, ন্যায্য দাবিও প্রতিষ্ঠিত হোক, সেটিই তো সুপ্রতিবেশী সুলভ মনোভাব। যে বৈরিতার রাজনীতি তারা করেছেন, ঠিক সেই একইভাবে এই ক্ষেত্রেও এই হঠকারী সিদ্ধান্তের মাধ্যমে আমাদের দেশের এই বিরাট কাজটিকে তারা হুমকির মুখে ফেলে দিয়েছিলেন। ফলশ্রুতিতে 28টি ব্লকের মধ্যে 17টিতে মিয়ানমার এবং 10টিতে ভারত আপত্তি দেয় বাংলাদেশের হাতে কেবল একটি পূর্ণাঙ্গ ব্লক অবশিষ্ট থাকে। এমতাবস্থায় আমাদের তেল গ্যাস অনুসন্ধানের প্রক্রিয়া চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য আমাদের সরকার অত্যন্ত দ্রুততার সাথেই বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। 1974 সালের পর পরবর্তী সরকারগুলো সমুদ্র সীমা নির্ধারণে কোনো ফলপ্রসূ উদ্যোগ তো নেয়নি, উপরন্তু বঙ্গবন্ধু সরকারের সময় মিয়ানমারের সাথে 12 নটিক্যাল মাইল এলাকায় সম্মত সীমানাও বাধ্যতামূলক চুক্তিতে পরিণত করতে ব্যর্থ হয়েছে। আমাদের সরকার দায়িত্ব গ্রহণের পর এ বিষয়ে দ্বিপাক্ষিক আলোচনা অব্যাহত রেখেছে এবং 2009-10 সালে মিয়ানমারের সাথে 3 দফা এবং ভারতের সাথে 2 দফা আলোচনায় বসেছে। কিন্তু আলোচনায় ন্যায্যতা ভিত্তিক সমাধানের আশু সম্ভাবনা পরিলক্ষিত না হওয়ায় এই সরকার দায়িত্ব গ্রহণের মাত্র 5 মাসের মাথায় আইনি পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেয় এবং পরবর্তীতে 2009 সালের 8ই অক্টোবর দায়িত্ব গ্রহণের 10 মাসের মাথায় সরকার মিয়ানমার এবং ভারতের বিরুদ্ধে আইনি নোটিশ প্রদান করে। আমি এই সাহসী এবং দূরদৃষ্টি সম্পন্ন সিদ্ধান্তের জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাই। জননেত্রী শেখ হাসিনার সাহসী, দূরদৃষ্টি সম্পন্ন এবং জনকল্যাণমূলক দেশপ্রেমী এই সিদ্ধান্তই এদেশের ভৌগোলিক আয়তনের প্রায় সমান এলাকা আজ বাংলাদেশের জনগণের জন্য নিয়ে এসেছে। আইনি নোটিশের প্রেক্ষিতে ডিসেম্বর 2009-এ জার্মানির হামবুর্গে অবস্থিত ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দি ল অফ দি সি ইটলসে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে আলোচ্য সমুদ্র সীমা নির্ধারণী মামলার সূত্রপাত হয়। 2 বছরের কম সময়ের মধ্যে আমরা সকল লিখিত ও মৌখিক প্লিডিংস সম্পন্ন করি। এরপর বিগত 14ই মার্চ 2012 তারিখ ট্রাইব্যুনাল উন্মুক্ত আদালতে মামলার দুপক্ষ সহ সকলের উপস্থিতিতে এ বিষয়ক চূড়ান্ত রায় ঘোষণা করেন। 21 জন স্থায়ী এবং 2 জন অস্থায়ী সদস্য বিশিষ্ট এই ট্রাইব্যুনালে 21-1 ভোটে আলোচ্য রায়টি অনুমোদিত হয়। এ রায় বাধ্যতামূলক এবং এ রায়ের বিপক্ষে আপিলের কোনো সুযোগ নেই। মাননীয় স্পিকার, এবার দেখা যাক রায়ে কি রয়েছে। 12 নটিক্যাল মাইল অবধি আঞ্চলিক সমুদ্র এলাকায় বাংলাদেশের প্রস্তাব ছিল 1974 সালে সম্পাদিত এগ্রিড মিনিটস অনুযায়ী সীমানা নির্ধারণ অথবা সেন্ট মার্টিনস দ্বীপকে ফুল ইফেক্ট অর্থাৎ 12 নটিক্যাল মাইল সমুদ্র এলাকা বরাদ্দ দিয়ে সমদূরত্ব পদ্ধতিতে সীমানা নির্ধারণ। অন্যদিকে মিয়ানমার দাবি করে সেন্ট মার্টিনস দ্বীপকে হাফ ইফেক্ট তথা 6 নটিক্যাল মাইলের বেশি এলাকা দেয়া যাবে না। ট্রাইব্যুনাল মিয়ানমারের প্রস্তাব প্রত্যাখ্যান করে এবং সেন্ট মার্টিনস দ্বীপকে ফুল এফেক্ট অর্থাৎ 12 নটিক্যাল সমুদ্র এলাকা বরাদ্দ দিয়ে সমদূরত্ব পদ্ধতিতে সমুদ্র সীমা নির্ধারণ করে দিয়েছে। আপনারা লক্ষ্য করলে দেখবেন ট্রাইব্যুনাল কর্তৃক নির্ধারিত এ সীমানা মূলত 1974 সালে সম্পাদিত সীমানারই অনুরূপ। 200 নটিক্যাল মাইল অবধি এক্সক্লুসিভ ইকোনমিক জোন